আজকে অনলাইন ক্লাসের আলোচনার বিষয় প্রফেসর শঙ্কুর ডায়েরির একটি অসাধারণ গল্প, তোমাদের নবম শ্রেণীর পাঠ্য স্বর্ণপর্ণী। স্বর্ণপর্ণী গল্প আমি একটা অনলাইন ক্লাসেই আলোচনা করব, কারণ আজকেরই তোমাদের 9-এর অনলাইন ক্লাসের শেষ দিন। আমার মনে হয় না যে স্বর্ণপর্ণী গল্প একটা ক্লাসে আলোচনা করে শেষ করতে পারবো। তো যাই হোক, চেষ্টা করব মোটামুটি একটা সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করব, যদিও এটা অডিওতে প্রায় শেষের দিকে, আর একদিন দুদিন হলেই কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি সিলেবাস প্রায় শেষ। তাহলে আজকের আলোচনার বিষয় স্বর্ণপর্ণী। আমি ক্লাস করাতে করাতে মাঝে মাঝে কিছু প্রশ্ন করব, আর যেহেতু তোমাদের এই শর্ট কোশ্চেনের উপরে মানে মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউর উপরে পরীক্ষা হচ্ছে, তাই এই প্রশ্নের উত্তরগুলো দিতে থেকো, তাহলে একবার রিভিশন হয়ে যাবে। স্বর্ণপর্ণী গল্প আলোচনা করার আগে আমি কল্পবিজ্ঞান নিয়ে আর আবিষ্কার নিয়ে একটু কথা বলবো। যদিও এই কল্পবিজ্ঞান নিয়ে আর এই আবিষ্কার নিয়ে অডিওতে আলোচনা করা হয়ে গেছে। বলো, স্বর্ণপর্ণী গল্প অডিওতে শুরু করার আগে আমি আবিষ্কার নিয়ে কিছু কথা বলেছিলাম না? মনে পড়ছে? শুনেছিলে? হ্যাঁ স্যার। ওকে। আর কল্পবিজ্ঞান নিয়ে কিছু কথা বলেছিলাম সম্ভবত করভাস গল্প আলোচনা করার আগে। মনে করি দাও। ওটাও অডিওতে, কারণ মনে নেই। করভাস গল্প অডিওতে যখন আলোচনা করছিলাম তার ঠিক আগে আগে পুরো কল্পবিজ্ঞান নিয়ে, কল্পবিজ্ঞানের যে গুরুত্ব নিয়ে, কল্পবিজ্ঞানের যে দরকার, যে প্রয়োজনীয়তা, কল্পবিজ্ঞান আমাদের জীবনে ঠিক কতখানি প্রভাব বিস্তার করতে পারে সেটা নিয়ে কিন্তু আমি একটা আলোচনা করেছিলাম। কি মনে পড়ছে কি? না একদম মনে নেই? হ্যাঁ স্যার, পড়ছে। ওকে, রেসপন্স করবে মাঝে মাঝে, তাহলে বুঝতে পারবো আমিও। তো কল্পবিজ্ঞান যার সঙ্গে কল্পনা জড়িয়ে আছে, যার সঙ্গে বিজ্ঞান জড়িয়ে আছে, তাহলে কল্পনা আর বিজ্ঞানের মিশেল। কল্পনা যেখানে বাস্তবতার ছোঁয়া থাকতে পারে, আবার নাও থাকতে পারে, কারণ আমরা যা নিয়ে কল্পনা করি সেটা কোনো বাস্তব, কোনো পার্থিব, কোনো লৌকিক, অর্থাৎ যার মধ্যে যৌক্তিকতা আছে, যাকে আমরা চাক্ষুষ করতে পারছি, যার অস্তিত্ব রয়েছে, যার কার্যকারণ ক্ষমতা রয়েছে, সেই সমস্ত বাস্তবিক বিষয় নিয়েও কিন্তু আমরা ভাবি, তাকে নিয়েও আমরা কল্পনা করি। আবার এই যে ভাবনার জগতে যেমন বাস্তব কোনো বিষয় উঠে আসে, তেমনি ভাবনার জগতে আবার সম্পূর্ণ অবাস্তবতাও উঠে আসে, যার মধ্যে কোনো বাস্তব ভিত্তি নেই, যার মধ্যে কোনো যুক্তিই নেই। আজকে যেটা আমাদের কাছে মনে হতে পারে অযৌক্তিক, কাল যখন আমরা এর মধ্যে যৌক্তিকতাকে খুঁজে পাবো, তখন কিন্তু সেটা মনে হবে না এটা বাস্তব, এটা কোনো কাল্পনিক বিষয় নয়। যাই হোক, তো যেটা আমরা কল্পনা করি
তো সেই কল্পনার জগতের মধ্যে বাস্তবতাও আছে, মানে বাস্তবটা নিয়েও আমরা কল্পনা করি, আবার অবাস্তবতাও চলে আসে। অবাস্তবতা মানে ভিত্তিহীন, অবাস্তবতা মানে যার মধ্যে কোনো যুক্তি নেই। কিন্তু এই বাস্তব জগৎ আর এই অবাস্তব জগৎ, এই কল্পনার মধ্যে অতি প্রাকৃত বা অপার্থিব যে সমস্ত বিষয়, আর তার সঙ্গে প্রাকৃত বা পার্থিব যে বিষয়, দুটোকে যদি আমরা একসঙ্গে মেশাই, দুটোর যে সম্মিলিত রূপ, সেটাই হচ্ছে কল্প আর বিজ্ঞান। তো বিজ্ঞানের মধ্যে যুক্তি আছে, বিজ্ঞানের মধ্যে বাস্তবতা আছে, বিজ্ঞানের মধ্যে যেটা ঘটছে, যেটা ঘটে, সেই যুক্তিসঙ্গত দিকটা কিন্তু বর্তমান। তাহলে এই কল্পনা আর এই বিজ্ঞান দুটোর মিশেল হলো কল্পবিজ্ঞান। আমি এর আগে অনেক সময় প্রসঙ্গক্রমে আলোচনা করেছি যে কল্পনা যদি আমরা করতে না পারি, আমরা যদি ভাবতে না পারি, আমরা যদি চিন্তা করতে না পারি, আমরা যদি কল্পনার জগতে ডুবে নিজেকে মেরে ধরতে না পারি, নিজের মনের জগৎটাকে আরো প্রসারিত করতে না পারি, তাহলে আমাদের দ্বারা নতুন কিছু উদ্ঘাটন করা, নতুন কিছু আবিষ্কার করা, নতুন কিছু সৃষ্টি করা প্রায় অসম্ভব। তো যে যত বেশি ভাবতে পারে, যে যত বেশি কল্পনা করতে পারে, যার মনের জগৎটা অর্থাৎ ভাবনার ক্ষেত্রে অনেক বড়, সেই মানুষটি অনেক কিছু আমাদের সমাজ সভ্যতার জন্য তুলে ধরতে পারে। মানে নতুন নতুন সৃষ্টি, নতুন নতুন উদ্ভাবন, প্রধানত যাদের দ্বারা সম্ভব, তারা কিন্তু অবশ্যই ভাবনা চিন্তাতে আমাদের সাধারণের থেকে অনেকখানি এগিয়ে। তবে এর আগেও বলেছিলাম যে ভাবনা চিন্তা বন্ধ করে দিও না, নতুন কিছু করার জন্য ভাবো, নতুন কিছু সৃষ্টি করার জন্য, নতুন কিছু বানাবার জন্য, নতুন কিছু আবিষ্কার করার জন্য, উদ্ঘাটন করার জন্য ভাবতে থাকো। এবং সেই ভাবনা চিন্তা একটা দিন বাস্তবায়িত হবে, কোনো একদিন বাস্তবায়িত হবে। তখন তোমাদের হাত ধরে সারা পৃথিবী, এই আধুনিক সভ্যতা দারুণভাবে সমৃদ্ধ হবে, উপকৃত হবে। এই যে করোনা পরিস্থিতি আমাদেরকে ঘরবন্দি করে দিয়েছে, কিন্তু আমাদের ভাবনার জগতে, আমাদের কল্পনার জগতের উপরে কিন্তু কোনো হ্রাস টানতে পারেনি। কল্পনার জগৎ, ভাবনার জগৎটা সীমাহীন, এটার মধ্যে কিন্তু কোনো বাধা ধরা গণ্ডি নেই। কেউ আমাদের মনের ওপরে কখনো তার যে হ্রাস, তার যে কর্তৃত্ব, সেটা কিন্তু করে উঠতে পারে না। আমরা অনেক সময় ভয় পাই, তাই হয়তো কারোর তত্ত্বাবধানে নিজেকে গুটিয়ে রাখি। কিন্তু আমি মনে মনে কি নিয়ে ভাবছি, আমি কতখানি ভাবছি, তার উপরে হস্তক্ষেপ করার ক্ষমতা কারোরই নেই। তাই ভাবতে থাকো, ভাবতে ভাবতে অসাধারণ সব সৃষ্টি হবে। আর সেই সৃষ্টি সাহিত্যের মধ্য দিয়ে হতে পারে, সেই সৃষ্টি খেলাধুলার ক্ষেত্রে হতে পারে, সেটা সিনেমার ক্ষেত্রে হতে পারে, সেটা চিকিৎসার ক্ষেত্রে হতে পারে, বিজ্ঞানের ক্ষেত্রে হতে পারে, তার মানে যে কোনো ক্ষেত্রে হতে পারে। সমাজের যে কোনো ক্ষেত্রে যে কোনো নতুন নতুন আবিষ্কার বা সৃষ্টি আমাদের হাত ধরে আসতে পারে। আর তার জন্যই কল্পবিজ্ঞানের মতো সাহিত্যের প্রয়োজন আছে। মানে যে সাহিত্যে কল্পবিজ্ঞানটা রয়েছে, সেই কল্পবিজ্ঞান যুক্ত যে সাহিত্য, তার প্রয়োজনীয়তা আমাদের কাছে
অনেকটাই গুরুত্ব পাওয়া উচিত। স্বর্ণপর্ণী যে গল্প, এই গল্পে কল্পবিজ্ঞানের এক অসাধারণ চরিত্রের কথা উঠে এসেছে। প্রফেসর শঙ্কুর ডায়েরির অন্তর্গত স্বর্ণপর্ণী, তার মানে স্বর্ণপর্ণীর মধ্যে প্রফেসর শঙ্কু আছে। এবার বলো, প্রফেসর শঙ্কুর যে চরিত্রটা, এটা কি বাস্তব চরিত্র, না এটা সত্যজিৎ রায়ের কল্পনা সৃষ্ট? কল্পনা সৃষ্ট। কল্পনা থেকে, তার কল্পনা থেকে। তার মানে লেখক এমন একটা চরিত্রকে ভেবেছিলেন যে চরিত্রটা তার ভাবনা থেকে উঠে এসেছে। তার মানে তিনি এরকম চাইতেন, তিনি স্বপ্ন দেখতেন, তিনি চেয়েছিলেন এমন কোনো চরিত্র, এমন কোনো ব্যক্তি, যে ব্যক্তির মধ্যে এরকম গুণ, এরকম প্রতিভা, এরকম ক্ষমতা থাকবে, যার হাত ধরে একের পর এক নানান উদ্ভাবন হবে। আসলে প্রফেসর শঙ্কুর চরিত্রটা যেহেতু লেখক সত্যজিৎ রায়ের ভাবনা থেকে, তার মানে সত্যজিৎ রায় মনে মনে এমন সর্বগুণান্বিত একজন চরিত্রকে ভেবেছিলেন। তার চিন্তা ভাবনা প্রফেসর শঙ্কুর মধ্য দিয়ে কিন্তু প্রকাশিত হচ্ছে বা হয়েছে। আমরা এর আগে অনেক গল্প পড়েছি বা অনেক গল্প শুনেছি, যেখানে গল্পের লেখক তিনি তার নিজস্ব ভাবনাকে কোনো না কোনো চরিত্রের মধ্য দিয়ে ফুটিয়ে তোলেন। তার মানে প্রফেসর শঙ্কু সত্যজিৎ রায়ের উপস্থাপনা যদি হয়, তাহলে সত্যজিৎ রায়ের মধ্যে এমন কোনো পরিকল্পনা ছিল, এমন কোনো ভাবনা ছিল, যাকে তিনি বাস্তবায়িত করতে চাইতেন, কিন্তু সেইভাবে বাস্তবায়িত করা সম্ভব হচ্ছিল না। তাই এইরকম এক অসাধারণ সৃষ্টি, অসাধারণ চরিত্রের সৃষ্টির মধ্য দিয়ে তিনি তার সমস্ত ভাবনা চিন্তাগুলো, আবেগ অনুভূতিগুলো সবই প্রকাশ করেছেন। এবং শুধু এই কল্পবিজ্ঞানের চরিত্রের মধ্য দিয়ে নয়, তিনি যে তার মনের যে আকাঙ্ক্ষাটা, তার যে ইচ্ছেটা, তার যে বাসনাটা, তার যে চাহিদাটা, সেটা এই চরিত্রের মধ্য দিয়ে পূরণ করতে পেরেছিলেন। কিন্তু এই চরিত্র তো বাস্তবে এমন কোনো আবিষ্কার করেনি, শুধুমাত্র চরিত্রের মধ্য দিয়ে তার ভাবনা চিন্তাগুলোকে প্রকাশ করে তিনি ক্ষান্ত থাকেননি। তিনি বাস্তবে একজন সৃষ্টিশীল মানুষ, বিভিন্ন ক্ষেত্রে বাস্তবিক তার অবদানের মাধ্যমে তিনি কিন্তু তার ভাবনা চিন্তাগুলোকে রূপায়িত করে গেছেন, অর্থাৎ বাস্তবায়িত করে গেছেন। চলচ্চিত্রের মধ্য দিয়ে, সাহিত্যের মধ্য দিয়ে, চিত্রের মধ্য দিয়ে, অর্থাৎ শিল্প সংস্কৃতির নানা ক্ষেত্রের মধ্য দিয়ে তিনি নিজে তার ভাবনা চিন্তাগুলোকে পুরো বাস্তবে রূপায়ণ করে গেছেন। কিন্তু একটা মানুষের দ্বারা এরকম একজন সমাজ নিয়ে ভাবনা চিন্তা করেন যে মানুষ, মানুষকে নিয়ে ভাবেন যে মানুষ, সমাজ সভ্যতার জন্য এমন কিছু করে যেতে চান যে মানুষ, সেই মানুষ হয়তো তার সারা জীবন দিয়ে তার ভেতরে ওই ভাবনা চিন্তাগুলোকে পুরোপুরি বাস্তবায়িত করতে পারেন না একটা জীবন ধরেও। তখনই হয়তো প্রয়োজন হয়ে পড়ে তার সেই অপূর্ণ আকাঙ্ক্ষাগুলোকে এমন কারোর মাধ্যমে উপস্থাপন করা, অর্থাৎ পাঠকের সামনে, মানে সমাজের সামনে তুলে ধরা, যার মধ্য দিয়ে পাঠক, শ্রোতা, অর্থাৎ এই সমাজের মানুষজন কি করবে, তাকে বাস্তবায়িত করার জন্য চিন্তা করবে। যদি সত্যজিৎ রায় নিজে এই প্রফেসর শঙ্কুর ডায়েরির অন্তর্গত যত আবিষ্কার বা উদ্ভাবন আছে তিনি নিজে করতে পারতেন,
তাহলে প্রফেসর শঙ্কুর চরিত্রটাকে তিনি হয়তো এইভাবে এই গল্পে এই গ্রন্থে উপস্থাপন করতেন না। তিনি নিজে যদি এইভাবে আবিষ্কার বা সৃষ্টিগুলো করতেন, কিন্তু তার মনের মধ্যে ছিল, তার ভাবনা চিন্তার মধ্যে ছিল যে এরকম যদি হতো তাহলে কত ভালো হতো, যদি এইভাবে করা যেত তাহলে কত ভালো হতো, যদি এই জিনিসটা আবিষ্কার করা যেত তাহলে কত ভালো হতো। তাহলে তাকে তিনি রূপায়ণ করতে পারেননি, কিন্তু এই গল্পের মধ্য দিয়ে, এই চরিত্রের মধ্য দিয়ে আমাদের সামনে রেখে গেছেন যাতে আমরা চিন্তা করি, আমরা এগুলো নিয়ে ভাবি এবং আমরাই এই কল্পবিজ্ঞানের চরিত্রের আবিষ্কারগুলোকে বাস্তবে প্রয়োগ করতে পারি, কার্যকর করতে পারি। আর যখনই কার্যকর করা হবে তখনই কিন্তু সেটার কল্পবিজ্ঞান থাকবে না, শুধু বিজ্ঞান হয়ে উঠবে। তো এই যে প্রফেসর শঙ্কুর ডায়েরিতে যত আবিষ্কার আছে, প্রফেসর শঙ্কুর হাত ধরে যে সমস্ত আবিষ্কারগুলোর কথা বলা হয়েছে, এই সমস্ত আবিষ্কারগুলো পড়লে বলতো আমাদের কি একবারের জন্য মনে হয় না যে না সত্যি তো এরকম যদি হতো তাহলে তো সত্যি কত ভালো হতো। আমরা এই আবিষ্কারগুলোকে যখন পড়ি তখন কি একটানা শুধু গড়গড় করে পড়েই যাই, না পড়তে পড়তে আমরা কখনো কখনো থমকে গিয়ে ভাবি বাহ দারুণ একটা ভাবনা তো, এটা যদি বাস্তবায়িত হয়, এটা যদি আমি যদি এটাকে বাস্তবে কার্যকর করতে পারি, আমার তার হাত ধরে যদি এটা তৈরি হয় বা সৃষ্টি হয়। তো পৃথিবীর মধ্যে যত কল্পবিজ্ঞান আছে সেই কল্পবিজ্ঞানগুলোকে আমরা যখন পড়ি বা মানুষ যখন পড়ে পড়ে কি করে, তার চিন্তাধারা কিন্তু অন্য রকমের আবার হয়ে যায়। তখন সে উঠে পড়ে লাগে যে দেখি একে সত্যি রূপ দেওয়া যায় কিনা। তাই আমরা যখন কল্পবিজ্ঞান পড়ছি তখন আমাদেরও কাজ হবে এইরকমভাবে লেখা। সবাই হয়তো লিখতে পারবে না, কিন্তু কেউ না কেউ তো এখান থেকে উৎসাহিত হবে। উৎসাহিত হওয়ার পরে সে আবার নতুন নতুন চিন্তা করবে। সেই সমস্ত চিন্তাগুলো সবার সামনে যখন আসবে তখন মনে হতে পারে অনেকের কাছে এগুলো অবাস্তব, এগুলো উদ্ভট, এগুলো আজব, সব এগুলো হয় নাকি। কিন্তু তাদের মধ্যে কেউ না কেউ ওগুলোকে পড়ে আবার ভাববে যে না চেষ্টা করে দেখা যাক, হতেও পারে, হয়তো যদি আবিষ্কার হয়ে যায় তাহলে কিন্তু বিজ্ঞানের একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে। তো এতগুলো কথা যে আমি বললাম, এই কথাগুলোর মানে বোঝা গেল? হ্যাঁ স্যার। বোঝা গেল। এবারে আসি আবিষ্কার নিয়ে। বলতো মানুষ আবিষ্কার করে কেন বা আবিষ্কার করতে চায় কেন? একটা দুটো পয়েন্ট কারো কাছ থেকে আসুক। মানুষ আবিষ্কার করে কেন বা করতে চায় কেন বলো? নিত্য প্রয়োজন মেটাতে। একটা উত্তর আমি পেলাম। মানুষ নতুন কিছু আবিষ্কার করতে চায় মানুষের যে নিত্য প্রয়োজন, সেই প্রয়োজনগুলো মেটানোর জন্য। মানুষ ভালো থাকবে, আরামে থাকতে চায়, সুখে থাকতে চায়, স্বাচ্ছন্দ্যে থাকতে চায়, তার জন্য তাদের প্রয়োজনগুলোকে মেটাতে চায়। আর প্রয়োজনগুলো পূরণের জন্য যা আমাদের হাতের কাছে নেই সেগুলোকে আমাদেরকে তৈরি করতে হবে, বানাতে হবে, আবিষ্কার করতে হবে। তাহলে মানুষ তার নিত্য প্রয়োজনের জন্যই আবিষ্কার করে। এইবারে মানুষ কখনো কখনো হয়তো এমন করে ভাবেনি, মানে কোনো কোনো মানুষের কথা বলছি আমি, এমন করে ভাবেনি আচ্ছা বিজ্ঞানীরা তো আবিষ্কার করছেই, বিজ্ঞানীরা তো কোনো না কোনো কিছু তৈরি করছে, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে তারা তো ওই পথে বহুদিন ধরে পড়াশোনা করেছে, বহু জ্ঞান অর্জন করেছে, এখন গবেষণায় লিপ্ত, তার মানে তারা আবিষ্কার করবে।
বেশিরভাগ মানুষ এই আশা নিয়ে কিন্তু চুপ করে বসে থাকে, এটা তো আমার কাজ নয়, নতুন কিছু তৈরি করা আবিষ্কার করা এটা আমার কাজ নয়। যারা পড়াশোনা করেছে, যারা দিনরাত গবেষণা করছে, তারাই পড়ে রয়েছে, তারা আবিষ্কার করবে। বেশিরভাগ মানুষ তো এরকমই ভাবে, কি মনে হয় বলো? বেশিরভাগ মানুষ এরকম ভাবে না যে 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 ক্ষেত্রে আছে, যে যে ক্ষেত্রে পড়াশোনা করেছে স্ট্রিম নিয়ে, সেই ক্ষেত্রে তার জ্ঞানটা অনেক বেশি। তার মানে ওই পথে, ওই ক্ষেত্রে, ওই স্ট্রিমে যে এগিয়ে গেছে, সে ওই ক্ষেত্রেই গবেষণা নিয়ে পড়ে রয়েছে, তাহলে তার হাত ধরে অনেক কিছু আবিষ্কার হবে। তো আমাদের শুধু শুধু মাথা কাটানোর কি দরকার? তারা যখন আবিষ্কার করবে তখন আমরা সেই আবিষ্কারের সুফলটা পাবো। কিন্তু এই ভাবনা থেকে সরে এসে কেউ কেউ হঠাৎ করে ভাবতে বসে, হঠাৎ করে ভাবতে বসে, হঠাৎ করে এমন কিছু তৈরি করে ফেলে যা সাড়া জাগিয়ে দেয়, সাড়া ফেলে দেয়। তো সেই যে হঠাৎ করে ভাবনা চিন্তাটা কিভাবে শুরু হতে পারে, কোন কারণে শুরু হতে পারে বলো? কল্পবিজ্ঞানের গল্প পড়ে তো কেউ উৎসাহিত হতে পারে, সেই উৎসাহিত হওয়ার পরে সে কিছু একটা আবিষ্কার করবে, তৈরি করবে, সেই চেষ্টাটা শুরু করতে পারে। এছাড়া মানুষ জান লড়িয়ে দেয়, উঠে পড়ে লাগে, না আমাকে কিছু করতে হবে, কিছু একটা করবই, আর সেই আবিষ্কারটা আমার নিজের প্রয়োজনে, নিজের পরিবারের প্রয়োজনে কাজে তো লাগবেই, আরও সারা পৃথিবীর মানুষের প্রয়োজনে কাজে লাগবে। আমি বলছি, কখন মানুষ এইভাবে জান লড়িয়ে দেয়, মানে আবিষ্কার করতেই হবে, করতেই হবে। প্রিয়জনকে না হয়, প্রিয়জনকে, এমন কিছুর অভাব রয়েছে, এমন অনেক কিছুরই অভাব রয়েছে, সেই অভাবের কারণে মানুষ কিন্তু প্রিয়জনকে অকালে হারিয়ে ফেলে, এটা একটা কারণ। কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে এই সমাজের জন্য, এই পৃথিবীর জন্য, এই সভ্যতার জন্য নিজেকে উজাড় করে দিচ্ছে। সেই সমস্ত নিঃস্বার্থ মহান মানুষের কথা আমরা জানি, তাদের সংখ্যা কম, কিন্তু তারা বৃহত্তর স্বার্থে মানুষের কষ্টটাকে, মানুষের যন্ত্রণাটাকে, মানুষের অসহায়তাটাকে নিজের কষ্ট, নিজের যন্ত্রণা বলে ভাবে বলেই মানুষ যাতে ভালো থাকতে পারে তার জন্য কিন্তু নিজেদেরকে উজাড় করে দেয়, দিন রাত পরিশ্রম করে। আবার এটাও ঠিক, কোনো মানুষ যখন অনেক কিছু ঘাটতির কারণে তার প্রিয়জনকে হারিয়ে ফেলে, চোখের সামনে দেখতে পাচ্ছে যে কাছের মানুষটা যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যাচ্ছে, অথচ আর কিছুই করার নেই, মনে হচ্ছে যদি নিজের ক্ষমতা থাকতো, নিজের সামর্থ্য থাকতো, তাহলে রক্ষা করতে পারতাম, কিন্তু কিচ্ছু করার নেই। অথচ যে অভাব ওই মুহূর্তে সে অনুভব করছে, সেই অভাবটা যদি পূর্ণ হতো, সেই অভাবটা যদি না থাকতো, তাহলে বাঁচানো যেত। তো প্রিয়জনকে হারানোর পরে অনেক মানুষ কি করে, একেবারে শোকাচ্ছন্ন হয়ে হারিয়ে যায়। এবার অনেক মানুষ কি করে, অনেক সময় অত্যন্ত রাগ, অভিমান, কষ্ট থেকে মানুষের ভালো করাটাই বন্ধ করে দেয়, যে আমার প্রিয়জন হারিয়েছে, আমার কাছের লোক হারিয়ে গেছে, কেউ তো সাহায্য করতে আসেনি, কেউ তো আমার পাশে দাঁড়ায়নি, তখন সেই মানুষটা রাগ থেকে, কষ্ট থেকে, দুঃখ থেকে, অভিমান থেকে
অন্য কোনো মানুষের ভালো করতে চাই না। কেউ আমার ভালো করে না, আমি কারো ভালো করবো না। আবার হারানোর পরে কিছু মানুষ আছে যারা কি করে, না আমি আমার প্রিয়জনকে হারিয়েছি একটা কিছুর অভাব থেকে, তাহলে আমি এমনভাবে চেষ্টা করব সেই অভাবটা যাতে পূরণ করতে পারি এবং অন্যের পরিবার থেকে কেউ যাতে এইভাবে অকালে চলে না যায়। তার মানে একটা মানুষ তার জীবন দিয়ে অন্য মানুষের পাশে থাকার চেষ্টা করে, এমন মানুষও আছে। প্রফেসর শঙ্কুর ডায়েরি এই গ্রন্থের স্বর্ণপূর্ণী গল্পে যে আবিষ্কারের কথা বলা হয়েছে, সেই আবিষ্কারটা প্রফেসর শঙ্কুর হাত ধরে হলেও সেই আবিষ্কারের পেছনে প্রফেসর শঙ্কুর বাবাকে হারানোর এক ট্র্যাজিক গল্প জড়িয়ে আছে। অল্প বয়সেই বলা চলে, প্রফেসর শঙ্কু যখন তার বাবাকে হারায় তখন তার বাবার যে অনেক বয়স তা কিন্তু নয়। বলো, প্রশ্ন করি এবারে, শঙ্কু তার বাবাকে যখন হারায় তখন বাবার বয়স কত ছিল? 50। 50 বছর বয়স। 50 বছর বয়সটা কি অনেক বয়স? তাহলে 50 বছর বয়সে ছেলে মেয়ে যদি বাবা মাকে হারায় এবং চোখের সামনে এরকম ছটপট ছটপট করতে করতে মারা যাচ্ছে, দেখতে পাচ্ছে, কিছু করতে পারছে না, তো তখন সেই মানুষটার প্রতিক্রিয়া কি হতে পারে এবং সেই মুহূর্তে প্রতিক্রিয়া কি হতে পারে? তারপরে প্রিয়জনকে হারানোর পরে, কাছের লোককে হারানোর পরে পরবর্তী প্রতিক্রিয়া এবং তার পদক্ষেপ কি হতে পারে? অনেক রকমের হতে পারে, আমি তো 3টে বললাম বোধহয়। তো এখানে শঙ্কু তার বাবাকে হারানোর পরে কি পদক্ষেপ নিয়েছিল? রাগ করে, অভিমান করে, চুপ করে বসেছিল কি যে আমার বাবা যখন হারিয়ে গেছে আমার জীবন থেকে, আমি তখন কারোর ভালো করবো না? বলো কি করব? তার মানে আমার বাবাকে হারিয়েছি চোখের সামনে, এরকম অকালে কেউ কারোর কাছের মানুষকে যাতে না হারায় তার চেষ্টা উঠে পড়ে লেগেছে করার জন্য, চেষ্টা করছে উঠে পড়ে। যেহেতু একটা ক্ষীণ আশা আছে, তাহলে দেখি না একে কাজে লাগানো যায় কিনা। শঙ্কুর জন্মদিন কত তারিখে? 16ই জুন চলে গেছে। আগামী বছর 16ই জুন যখন আসবে আমরা হ্যাপি বার্থডে সেলিব্রেট করব শঙ্কুর। 16ই জুন মনে রেখো, তোমরা মনে রাখবে। এখানে যারা যারা আছে তাদের মধ্যে কারোর কি বার্থডে আছে 16ই জুনে? 16ই জুন কারোর আছে? কারোর আছে? 1 জুনে আছে। জুনে আর কে কে আছে? জুনে আর কে কে আছে? জুনে আর কেউ নেই? এ বাবা, একজন। তো 16ই জুন কেক কাটতে হবে, শঙ্কুর জন্মদিন। তো সেই জন্মদিনের দিন শঙ্কু বসে রয়েছে বৈঠকখানায়, ড্রয়িং রুমে, আরাম কেদারায়, ইজি চেয়ারে। বাইরের পরিবেশটা বর্ষণ মুখর, টিকটিক করে বৃষ্টি পড়ছে। তো এই যে দিনটা, এই দিনটা স্বাভাবিকভাবে একটু বিষাদের, একটু অবসন্ন হয়ে রয়েছে পৃথিবীটা, মনমরা।
কিন্তু শঙ্কু বলছেন যে সেদিনকার তার মনটা কিন্তু বেশ প্রসন্ন। প্রসন্ন মানে কি? খুশি। বেশ খুশি, খুশি। বেশ চনমনে। আর বসে বসে ভাবছিল নিউটনের একটু বেশি আয়ুর ব্যাপার নিয়ে, আয়ু নিয়ে। নিউটন কে? বিড়াল। পোষা বিড়াল। কোন পোস্টার বিড়াল? আমার বাড়ির না তোমার বাড়ির? প্রফেসর শঙ্কর। হ্যাঁ, শঙ্কর বাড়ি। প্রফেসর শঙ্কুর পোষা বিড়াল হচ্ছে নিউটন, আর তার সর্বক্ষণের সঙ্গী সাথী। নিউটনকে হারিয়ে ফেললে শঙ্কু কত একা হয়ে পড়বে সে কথা ভেবেই কিন্তু শঙ্কু নিউটনের আয়ু বৃদ্ধির জন্য, বেশি বছর যাতে বাঁচে তার জন্য একটা অসাধারণ ওষুধ তৈরি করেছিল। নাম কি? মার্জারি। মার্জারিন। মার্জার মানে কি? মার্জার মার্জার মানে বিড়াল, সাধু ভাষায় মার্জার, মার্জার মানে বিড়াল। তো মার্জারিন, মার্জার থেকে মার্জারিন। তো সেটা নিয়ে ভাবছিল। বিড়াল তো সাধারণত 14-15 বছর বাঁচে, আর কোনো কোনো ক্ষেত্রে শোনা গেছে 20 বছর বেঁচেছে। আর শঙ্কুর নিউটন কত বছর বেঁচে ছিল? 24 বছর। হ্যাঁ, তো সেই নিউটনকে বাঁচানোর ওষুধ মার্জারিন, এটা নিয়ে যখন ভাবছে, সেই সাথে সাথে আরও কত রকমের তার আবিষ্কারের কথাও কিন্তু প্রসঙ্গক্রমে চলে আসছে। আর সেই প্রসঙ্গে এসছে তার এক অসাধারণ আবিষ্কার, মিরাকিউরাল বা সর্বরোগনাশক বড়ি। এই মিরাকিউরালের ফুল ফর্ম কি? মিরাকেল কিওর ফর অল কমপ্লেক্স। বানানটা কিন্তু ঠিকঠাক করে দেখে রাখবে, মিরাকল কিওর ফর অল কমপ্লেন্টস। সংক্ষেপে মিরাকিউরাল, আর যার বাংলা হলো সর্বরোগ নাশক বড়ি। শঙ্কু যখন এই নামটা দিয়েছিল তখন কি শঙ্কু নিশ্চিত ছিল যে তার এই ওষুধ দিয়ে সমস্ত রকমের রোগ ভালো হয়ে যায়, সমস্ত রোগকে নাশ করা যায়? না, কিন্তু অনেকগুলো রোগকে নাশ করা গেছিল, অনেকগুলো রোগ ভালো হয়ে গিয়েছিল। সেই থেকে তার একটা ধারণা হয়েছিল, তার মানে এর মধ্যে এমন গুণ আছে, এমন ক্ষমতা আছে, সব রোগ এ ভালো করে দিতে পারে। আর সেই ধারণা থেকেই, সেই ভাবনা থেকেই কিন্তু সর্বরোগ নাশক বড়ি, মিরাকিউরাল, এই নামটা প্রফেসর শঙ্কু দিয়েছিল। কিন্তু একটা জায়গায় গিয়ে শঙ্কুর মনে সন্দেহ জাগলো যে হয়তো এরপরে এই ওষুধের নাম পাল্টাতে হতে পারে, যদি না এমন ওষুধে কাজ না করে। বলো তো পরবর্তীকালে কোন জায়গা থেকে একটা সন্দেহ তৈরি হয়েছিল তার? রাইট, সন্ডার্সকে, জেরেমি সন্ডার্সকে যখন এই মিরাকিউরালের বড়ি পাঠানো হয়েছিল তখন কতদিন কেটে গেলেও তার কোনো উত্তর আসেনি, খবর আসেনি। 1.5 মাস। অথচ শঙ্কুর আবিষ্কার করা এই ওষুধ কত ঘন্টা পরে ফল দেয়? এই ওষুধ থেকে কত ঘন্টা পরে ফল পাওয়া যায়? 24 ঘন্টার পরে এই পূর্বে ফল পাওয়া গেছে, কিন্তু এখানে 1.5 মাস কেটে গেছে, কোনো উত্তর আসেনি। তার মানে তার মনের মধ্যে সন্দেহ জেগেছিল যে মিরাকিউরাল এই নামটা বোধহয় বদলাতে হবে, মানে সর্বরোগ নাশক, এটা দেওয়া ঠিক হবে না। 1.5 মাস পরে খবর পাওয়ার পর শঙ্কু কিন্তু নিশ্চিত হয়েছিল না, তার মানে ক্যান্সারেও কাজ হয়। জেরেমি সন্ডার্স ক্যান্সার আক্রান্ত। যাই হোক, প্রফেসর শঙ্কু অসাধারণ মেধাবী ছাত্র হিসেবে খুব অল্প বয়স থেকেই তার একের পর এক ডিগ্রি লাভ, খুব অল্প বয়সেই একেবারে ক্ষুরোধার, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী।
কত বছর বয়সে শঙ্কু ম্যাট্রিকুলেশন পাস করেছিল? 12 বছর। 12 12 বছর বয়সে। আর আইএসসি কত বছরে? 14। আইএসসি ফুল ফর্ম কি? ইন্ডিয়ান সিভিল স্যার। ওটা তো আইসিএস। ইন্টারমিডিয়েট। তাহলে আইএসসি, আইএসসি ফুল ফর্ম ইন্টার সেকেন্ডারি ক্লাস, আইএসসি ইন্টার সেকেন্ডারি ক্লাস। তো ব্যাপারটা হচ্ছে যে ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক, যে তোমরা মাধ্যমিক দেবে আর 1 বছর পর, তার মানে এটা তো ম্যাট্রিকুলেশন মাধ্যমিক। তারপরে কলেজে ওঠার আগের যে ক্লাসটা উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি, তো এইটা আগে ম্যাট্রিকুলেশন আর ওদিকে বিএসসি বা কলেজ লেভেল, তার মাঝখানে যে এই যে ইন্টারমিডিয়েট, এই যে মিডলটা, ইন্টার সেকেন্ডারি ক্লাস, তার মানে উচ্চ মাধ্যমিকের লেভেলের সঙ্গেই পড়ে, উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের সঙ্গেই পড়তো আইএসসি। কত বছর বয়সে হলো? 14। আর বিএসসি পাস করলো কত বছর বয়সে? 16। তখন 2 বছর ছিল অনার্স। 2 বছরের অনার্স ছিল। তো 16 বছর বয়সে সাবজেক্ট কি কি? ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে। মাঝখানে কত বছর পরে অধ্যাপনার কাজ শুরু করলো? মাঝখানে কত বছর গ্যাপ ছিল? 4 বছরে কি করেছিল তখন শঙ্কু? 4 বছরে কি করেছিল? অন্যান্য বিষয় নিয়ে পড়াশোনা করেছে। অন্যান্য বিষয় নিয়ে পড়াশোনা করছে। অন্যান্য বিষয়ের মধ্যে শিল্প, সাহিত্য, ইতিহাস, দর্শন। তার বাবা তাকে এই পরামর্শ দিয়েছিল, বই যদি গিরিডিতে না পাওয়া যায় তাহলে কলকাতা থেকে আনিয়ে দেবে। তাহলে এখান থেকে আমরা একটা বড় শিক্ষা নেব কি, যে শুধু একের পর এক নতুন ক্লাসে আমরা উঠে যাব না, সিলেবাসের মানে পাঠ্য বিষয়গুলো পড়ে। এর বাইরেও প্রচুর জানার জিনিস আছে। তার জন্য কিন্তু বইপত্র ঘাঁটতে হবে, বহু ইন্টারেস্টিং, যা আমাদের কাছে শিক্ষণীয়, আমাদেরকে পরিপূর্ণ করবে, সমৃদ্ধ করবে। প্রফেসর শঙ্কু তো পারত, কম বয়সে কলেজ পাস করেছে, এত অল্প বয়সে এত ট্যালেন্টেড, ও তো চাকরিতেই ঢুকে যেতে পারতো না? তাড়াতাড়ি চাকরিতে ঢুকলে আরো বেশি পয়সা। আমরা তো তাই করবো, কি তোমরা তাই করবে না? কম বয়সের চাকরি, একটা ভালো চাকরি যদি কে ছাড়বে বাবা এই সময় চাকরির বাজার? আমরা বেশিরভাগই তাই করবো, 99%ই তাই করবে। একটা বড় চাকরি পেলে অল্প বয়সের চাকরিতেই ঢুকে যাবে। আগে বাবা চাকরিটা পাই নিশ্চিন্ত, এবারে খাওয়া দাও, ঘুমাও, ঘুরো ফেরো, দারুণ ব্যাপার। কিন্তু চাকরি যদি তাড়াতাড়ি করতেও হয়, চাকরিতে ঢোকো ঠিক আছে, কিন্তু শুধুমাত্র ওই চাকরিতে ঢোকার পরেই জীবনটাকে খাওয়া দাওয়া, ঘুম, ঘোরাফেরা, আরাম স্বাচ্ছন্দ্যের মধ্যে ভাসিয়ে দিও না। আরো নিজেকে তৈরি করো, কম বয়সে যদি কোনো চাকরিতে জয়েন করো, আরো বড় চাকরি, আরো বড় জায়গায় যাওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে। পড়াশোনা, জানা, শেখা, এটা যেন থমকে না যায়। এই খিদেটাকে রাখতে হবে, জানার খিদে, শেখার খিদে।
তবে গিয়েই বড় কিছু করতে পারবে, তবে গিয়েই তোমাদের দ্বারা সমাজ দারুণভাবে বড়ভাবে উপকৃত হবে। বেশিরভাগ তাই করে। চাকরি পেয়ে গেলে বাস বিয়ে শাদী করে নিয়ে দিব্যি সংসার করছে, তারপরে ওই সংসারের ঘানিতে পিষে 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 ছিবড়া হয়ে গেল। সংসার করতে হবে, চাকরি বাকরি করতে হবে, সংসার করতে হবে, কিন্তু সাথে নিজেকেও আরো তৈরি হতে হবে, তৈরি করতে হবে। শুধু নিজের জন্য না, শুধু পরিবারের জন্য নয়, এই নিজেকে ছাড়াও পরিবারকে ছাড়াও আর একটা জগৎ থাকে। নিজের জন্য নিজের পরিবারের জন্য করার পরেও একটা বাড়তি সময় রাখা উচিত মানুষের জন্য কিছু করার। না হলে আমরা কোন দিক থেকে মানুষ? শুধু নিজেকে নিয়ে ভাববার জন্য, ভাবনা চিন্তা করার জন্য পৃথিবীতে এসেছি তা নয়, কিন্তু নিজেকে নিয়েও ভাবো, নিজের পরিবারকে নিয়ে ভাবো, অবশ্যই অগ্রাধিকার দাও, ঠিক আছে, কিন্তু তার বাইরেও একটা সময় রাখতে হবে, যেটা প্রফেসর শঙ্কুর বাবা শঙ্কুকে কিন্তু বলেছে। শঙ্কুর বাবার নাম কি? ত্রিপুরেশ্বর শঙ্কু। তিনি কোন পেশায় ছিলেন, কি করতেন, জীবিকা কি? ডাক্তারি, চিকিৎসক। কোন বিষয়ে চিকিৎসা করতেন? আয়ুর্বেদ। গাছগাছড়া নিয়ে, ভেষজ উদ্ভিদ নিয়ে আয়ুর্বেদিক চিকিৎসক। কিন্তু এত ভালো চিকিৎসা করতেন, এত তার সুনাম, সেই সুনামের কারণে তাকে তুলনা করা হয়েছে কার সাথে? সাক্ষাৎ ধন্বন্তরী। তো তিনি তো প্রচুর সুনাম অর্জন করেছিলেন, কিন্তু একজন ভালো চিকিৎসক না, তাহলে তিনি প্রচুর 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 টাকা ইনকাম করতে পারতেন, আরো 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 অনেক 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 অনেক, কিন্তু তিনি করেননি। তার স্ট্র্যাটেজি কি বলে, তার মতাদর্শ কি বলে, তার নীতি কি বলে, বলো? মানুষের জন্য কিছু করতে। হ্যাঁ, টাকা পয়সা ইনকাম করো, ঠিক আছে, টাকা পয়সা ইনকাম করা দরকার, কারণ টাকা পয়সা থাকবে একটা মানসিক শান্তি, মনের জোর। কিন্তু আবার শুধু টাকার পেছনে ছুটতে 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 মানুষ যেন ভুলে না যায় যে সমাজে বহু মানুষ যারা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না, যারা দিন দুঃখী, যারা অসহায়, তো সেই মানুষগুলোর পাশে থাকার জন্য, দাঁড়ানোর জন্য কিছুটা অর্থ, কিছুটা সময়, কিছুটা পরিশ্রম কিন্তু দেওয়া উচিত। অর্থাৎ উপার্জন করো, তার সাথে সাথে সত্যিই যারা পারে না, যাদের ক্ষমতা নেই, আর্থিক সামর্থ্য নেই, তাদের দিকে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার পরামর্শ দেওয়ার কথা বলেছিলেন ছেলেকে। এবং শুধু বলেই খালাস নয়, নিজেও কিন্তু তার সারা জীবন, যত বছর তিনি বেঁচেছেন, তার সারা জীবন কিন্তু মানুষের সেবায়ও তিনি নিজেকে নিয়োজিত করেছেন, আবার কিছু অর্থ উপার্জন করেছেন। আর যা অর্থ উপার্জন করেছেন তাতে যদি শঙ্কু চাকরি না করে ওটাকেই খরচ করতে চান, তাহলে সারা জীবন খেয়ে বসে কাটিয়ে দিতে পারবেন। কিন্তু শঙ্কু চাইলেন না তিনি চাকরি করবেন, তিনি ওই পৈতৃক সম্পত্তিকেই ব্যবহার করবেন না। বলো, শঙ্কু কেন চাকরি করতে চেয়েছিল, বলো? হ্যাঁ, দাঁড়াতে চেয়েছিলেন, নিজের পায়ে স্বাবলম্বী হতে চেয়েছিলেন। কারণ নিজের পায়ে দাঁড়ানো, স্বাবলম্বী হওয়া, তার মানে নিজের একটা পরিচিতি তৈরি করা, নিজের একটা পরিচিত গণ্ডি তৈরি করা। নিজের পরিচিতি ছাড়া মানুষ কিন্তু
মাথা তুলে দাঁড়াতে পারে না। নিজের প্রত্যেককে মনে রাখতে হবে যে নিজের একটা পরিচিতি তৈরি করো, নিজের যে নাম সেই নামের একটা পরিচিতি তৈরি হোক। বাবা অনেক নাম কামিয়েছে, মা অনেক নাম কামিয়েছে, বাড়ির বড়রা অনেক সুনাম অর্জন করেছে, অনেক খ্যাতি যশ, অনেক টাকা পয়সা উপার্জন করেছে, তোমার জন্য রেখে যাচ্ছে, ভালো কথা, তুমি সেটা খরচ করো, সেটাও ভালো। কিন্তু তুমি নিজে কি, তোমার অস্তিত্ব তো বিপন্ন হবে। পৈতৃক সম্পত্তি খরচ করছো, আর সম্পত্তি অর্থ এমনই যা খরচ করা শুরু করলে খুব বেশি দিন হাতের মুঠোয় থাকে না। তাই উপার্জনটাও জরুরি, পরিচিতির জন্য, যশ খ্যাতির জন্য, নিজের অস্তিত্বের জন্য, নিজের সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচার জন্য, আর ওই অর্থ সম্পত্তিকে ধীরে ধীরে বাড়ানোর জন্য, বা যেটা আছে সেটাকে ধরে রাখার জন্য, বজায় রাখার জন্য। যেটা আছে সেটাকেও তো ধরে রাখতে হবে, বা সেটাকে আরো বাড়াতে হবে। তার জন্য তো তোমাকে নিজেকে পরিশ্রম করতে হবে। কত পূর্বপুরুষের দেওয়া সম্পত্তিকে ভাঙিয়ে খাবে, ও দুদিনে শেষ হয়ে যাবে। একটা মানসিক শান্তির ব্যাপার আছে না, নিজের পায়ে দাঁড়ালে মানসিক শান্তি। যাক, আমি কিন্তু আমার নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়িয়েছি, কারো সাহায্যে নয়। তাই এই মানসিক শান্তির জন্য শম্ভু কিন্তু চাকরি করতে চাইলেন। তবে বাবার কথা মতো শম্ভু কিন্তু ওই সমস্ত দিন দুঃখী মানুষেরও কিন্তু পাশে দাঁড়িয়েছে, সেবা করে গেছে। যাই হোক, বাবা মানে শঙ্কুর বাবার কথা বলছি, যে শঙ্কুর বাবা অসুস্থ হয়ে পড়েছিল। কি হয়েছিল শঙ্কুর বাবার? হার্ট ব্লক। হার্ট ব্লক। হার্ট ব্লক। আচ্ছা, শঙ্কু কোন কলেজে চাকরি করতো? অধ্যাপনা? স্কটিশ চার্চ। স্কটিশ চার্চ। তো স্কটিশ চার্চ কলেজ ছুটি হতো কোন কোন সময়? একটা লম্বা ছুটি, দীর্ঘ ছুটি? পুজোর সময় আর গ্রীষ্মের সময়। তো এই কোন ছুটিতে শঙ্কু যখন বাড়িতে এলো তখন বাবাকে হার্ট ব্লকে অজ্ঞান অবস্থায় দেখেছিল? গ্রীষ্মের ছুটি। প্রথমবার যখন গ্রীষ্মের ছুটিতে বাড়িতে এলো, চাকরি পাওয়ার কত বছর পরে ঘটনাটা? 2.5 বছর। বা এই ছোট ছোট তথ্যগুলো সবাই কিন্তু মুখস্থ করে নেবে, যে চাকরি পাওয়ার 2.5 বছর পরে শঙ্কু যখন বাড়ি এলো তখন বাবাকে অজ্ঞান অবস্থা পেয়েছিল। এর আগেও হয়েছে 2-1 বার, তাই না? কিন্তু শঙ্কু জানতে পারেনি। এখন চোখের সামনে বাবাকে এইভাবে অজ্ঞান হতে দেখে পরে বাবার কাছ থেকে জানলো, শুনলো তার বাবার কিন্তু এর আগেও হয়েছে, বলেনি, আরেবারে হলো। আর এই রোগ মারাত্মক। যে সময়কার কথা বলা হয়েছে তখন কিন্তু এই রোগ ভালো করার জন্য কোনো উপায় ছিল না, কিন্তু পরবর্তীকালে এই রোগের একটা উপায় বেরিয়েছে। কি উপায়টা? কি? পেসমেকার, যার দ্বারা হার্টটাকে সচল রাখা যায়। তো শঙ্কুর বাবা হার্ট ব্লকে মারা গেল। তো যখন হার্ট ব্লকে মারা গেল, সেটা শঙ্কু কোন ছুটিতে বাড়িতে এসে দেখলো? সেটা ছিল পুজোর ছুটি, তাই তো? ওই যে গ্রীষ্মের ছুটিতে যখন হার্ট ব্লকে অজ্ঞান হয়ে গিয়েছিল, সেটার থেকে কত বছর পরে? 1.5 বছর পরে। তবে মারা যাওয়ার আগে তার বাবা শঙ্কুকে একটা গল্প বলে গেল, যে গল্প স্বর্ণপর্ণী সম্পর্কিত গল্প, স্বর্ণপর্ণী গাছের সম্পর্কে গল্প। এবং সেই স্বর্ণপর্ণীর কথা ত্রিপুরেশ্বর শঙ্কু কার কাছ থেকে শুনেছিল?
টিগরি বাবার কাছে শুনেছিল, যে টিগরি বাবাকে তার শিষ্যরা নিয়ে এসেছিল শঙ্কুর বাবার কাছে চিকিৎসার জন্য। কি হয়েছিল বাবার? শ্বাসকষ্ট, হাঁপানি, হাঁপাচ্ছে। যাই হোক, তাকে বাঁচানো প্রায় বোধহয় অসম্ভব। তবে সেই টিগরি বাবাকে দাওয়াই দিয়ে মানে ওষুধ দিয়ে তার শিষ্যদেরকে তো ওষুধ বাদলে দিচ্ছিল কেমনভাবে খেতে যেতে হবে কি বৃত্তান্ত। কিন্তু টিগরি বাবা শঙ্কুর বাবাকে দেখে বুঝে গেছে খুব বেশি দিন কিন্তু ওর আয়ু নেই, খুব বেশি দিন আর বাঁচবে না। তবে বাঁচানো যেতে পারে যদি এই স্বর্ণপর্ণী গাছের পাতা পাওয়া যায়। আর এই টিগরি বাবা স্বর্ণপর্ণী গাছের পাতার কথা কোথা থেকে শুনেছিল? টিগরি বাবার গুরুদেবের কাছে। টিগরি বাবার গুরুর কাছ থেকে। কোথায়? কাশীতে। কাশীতে। কি হয়েছিল টিগরি বাবার তখন? পাণ্ডুরোগ, জন্ডিস। এবং সেই রোগ থেকে টিগরি বাবাকে বাঁচিয়েছিল তার গুরু, আর এই স্বর্ণপর্ণী গাছের পাতা থেকে। তো সেই গাছের পাতা, সেই গাছ কোথায় পাওয়া যেতে পারে তার হদিশও দিয়ে গেছিল টিগরি বাবা। বলো কোথায় পাওয়া যেতে পারে বলে গেছিল? কসৌলি। কসৌলি একটা শৈল শহর। কসৌলি কোথায়, কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ। এই যে কসৌলি যেতে গেলে গিরিডি থেকে ট্রেনে কালকা থেকে কসৌলি। কালকাটা কোথায়? হরিয়ানার কালকা থেকে এই কসৌলি 46 কিলোমিটার দূরে, 6500 ফুট উচ্চতায় পাহাড়ের উপরে। তো সেই কসৌলি থেকে কিছুটা দূরে পাহাড়ি পথে গেলে একটা চামুন্ডার মন্দির আসবে। চামুন্ডা ভগ্ন মন্দির, ভাঙা। তো সেই মন্দিরের পেছনেই রয়েছে একটা কি ঝর্ণা নাকি জঙ্গল। আর সেই জঙ্গলের মধ্যে একটা ঝর্ণা আছে, যার আশেপাশেই পাওয়া যেতে পারে এই স্বর্ণপর্ণী গাছ। বাবার কাছ থেকে শোনার পর শঙ্কু সিদ্ধান্ত নিয়েছিল যে বাবাকে বাঁচানোর জন্য তাকে যেতেই হবে। বাবার মৃত্যুর আগে কথা বলা হচ্ছে, যেতেই হবে, যাবে। কিন্তু বাবা তাকে নিষেধ করেছিল, বারণ করেছিল। কেন বারণ করেছিল? বেশি দিন বাঁচবে না। যে শঙ্কু ফিরে আসার পরে হয়তো দেখবে যে তার বাবা আর নেই। শঙ্কুর বাবা বুঝে গিয়েছিল যে তার আয়ু আর বেশি দিন নেই, ফলে ছেলে যেন কাছেই থাকে। এবং সেটাই সত্যি হলো, বাবা যা ভেবেছিল তাই হলো। কয়েকদিনের মধ্যেই তার বাবা হার্ট ব্লকে মারা গেল। তাহলে এই যে বাবাকে চোখের সামনে মারা যেতে দেখছে, এই যন্ত্রণা, ঝটপট করে বাবা মারা যাচ্ছে চোখের সামনে, সেই কষ্ট, সেই যন্ত্রণা শঙ্কু কি করে ভুলবে? এমনিতেই তিনি নিঃস্বার্থ, তার উপরে যদি এরকমভাবে নিজের আপনজনকে, কাছের মানুষকে এইভাবে হারাতে দেখে, তাহলে সেই জায়গা থেকে শঙ্কু ভেবেছে যে না, আমার বাবা মারা গেছে যন্ত্রণায়, অকালে, এরকম একটা অভাবের কারণে, এরকম একটা ঘাটতির কারণে। তাহলে আমি চেষ্টা করব এইরকমভাবে যাতে কেউ মারা না যায়। তার জন্য একবার তো শেষ চেষ্টা করি। যখন টিগরি বাবা বলেছে আর চরসঙ্গীতাও এরকম গাছের নামের উল্লেখও আছে, তাহলে এই গাছ পাওয়া যেতেই পারে, দেখাই যাক না। তো শঙ্কু সেখানে পৌঁছলো। তারপরে একটা গাছ পেল, আর সেই গাছটাকে শেকড় শুদ্ধ তুলে নিয়ে এলো গিরিডির বাড়িতে। বাগানে তাকে লাগানো হলো। বাগানের কোন দিকে লাগানো হয়েছিল? দক্ষিণ দিকে। আর সেখান থেকে কটা গাছ তৈরি করা হলো? 11টা। বাগানের মালি পরিচর্যা করত, মালির নাম কি? যে ওই গাছটা থেকে 11টা গাছ তৈরি করেছিল, কি নামটা? হ্যারকিশন। তো সেখান থেকেই স্বর্ণপর্ণীর অনেক পাতা পেল, যেখান থেকে স্বর্ণপর্ণীর আগে পাতাকে শুকিয়ে গুঁড়ো করে দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ানো হতো।
সেই প্রাচীন পন্থায় শুরু করেছিল শঙ্কু, যে পন্থা প্রথমে কাজে লাগিয়েছিল শঙ্কু কার উপরে প্রয়োগ করেছিল? জয়গোপাল মিত্র। জয়গোপাল মিত্রের কি হয়েছিল? উদ্রি, অ্যাসাইটিস, উদ্রি। তো জয়গোপাল মিত্রের এমন কঠিন দুরারোগ্য ব্যাধি যখন ভালো হয়ে গেল, তখন তো স্বাভাবিকভাবে শঙ্কুর আর সুনাম খ্যাতি ছড়িয়ে পড়ল গিরিডির মধ্যে। কয়েকজন পরিচিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এমন মানুষেরও চিকিৎসা করতে হয়েছিল। তারপরে শঙ্কু কলকাতা এলো। আমরা বলে কি করতাম? কলেজে পড়ানো বন্ধ করে দিতাম, অধ্যাপনা ছেড়ে টেড়ে দিয়ে যখন একটা গাছ থেকে 11টা গাছ বানানো গেছে, তৈরি করা গেছে, তখন আরো কি করতাম? ওই 11টা থেকে 11,000, 11 লাখ, 11 কোটি 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 পুরা গোটা বিশ্ব জুড়ে আমরা বাগান বানিয়ে ফেলতাম, স্বর্ণবনী গাছের বাগান। হ্যাঁ, আর একমাত্র সত্ত্বাধিকারী হয়ে কোটি 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 টাকা ইনকাম করতাম। কি করতাম না? সত্যি কথা বলবে? হ্যাঁ, অবশ্যই এটাই করতাম। এটাই তো এমনিতেই আমাদের মধ্যে একটা বিশাল যশ খ্যাতির লোভ আছে, টাকা পয়সার লোভ আছে। হ্যাঁ, সারা বিশ্বকে একবারে হাতের মুঠোয় পেয়ে যেতাম। সোল প্রোপাইটার, একমাত্র সত্ত্বাধিকারী, সামগ্রিক সব কিছুর মালিক আমি একা। কিন্তু শঙ্কু তা করেনি। এখান থেকেও শিক্ষা নেবে, ধীরে ধীরে কিভাবে এগোতে হয়। অত নাম যশ খ্যাতি, অত টাকা পয়সার লোভ শঙ্কুর নেই। শঙ্কু প্রফেসরি ছাড়েনি, অধ্যাপনার কাজ করছে, আর সঙ্গে কিছু এই মিরাকিউরালের বড়িও আছে, যদি কাছের মানুষের সেরকম কোনো ক্রনিক ব্যাধি শোনা যায়, যাতে তাকে সাহায্য করতে পারে। তো যাই হোক, পরবর্তীতে এই যে প্রাচীন পদ্ধতিতে পাতা গুঁড়ো করে খাওয়ানোর যে প্রক্রিয়া, এটাকে পরিবর্তন করলেন শঙ্কু, বড়ি তৈরি করলেন, আর তার নাম দিলেন মিরাকিউরাল, মিরাকল কিওর ফর অল কমপ্লেন্টস, সর্বরোগ নাশক বড়ি। স্বর্ণবর্ণী এই নামটা তো বাংলা, এর হিন্দি নাম কি ছিল? নাকি সংস্কৃত? ওটা কি হিন্দি ছিল না সংস্কৃত ছিল? নামটা হিন্দিতে না সংস্কৃতে? হিন্দিতে ছিল, সোনাবতী। আচ্ছা আচ্ছা, এই যে মিরাকিউরাল, এর একটা জার্মানি ভাষায় একটা উচ্চারণ ছিল না মিরাকিউরাল? পরবর্তীতে ছিল না? জার্মানিতে কি বলেছিল মিরাকিউরালকে? মিরাকুল। মিরাকুল শিওর? আমার কিন্তু মনে পড়ছে না। তারপর আরেক জায়গায় অ্যালহাই মেটেলও বলেছিল। আল হাইল মিটেল, এরকম ছিল উচ্চারণটা। ওটা তো জার্মানি ভাষায়। ওটাই ছিল। তো যাই হোক, প্রফেসর শঙ্কুর সঙ্গে ওই বিজ্ঞানের যে পত্রিকা, কি নাম? নেচার পত্রিকার মধ্য দিয়ে ইংল্যান্ডের জীববিদ্যার একজন গবেষক, কি নাম? জেরেমি সন্ডার্সের সঙ্গে পরিচয় হয়। পত্রবন্ধু হিসেবে ভালোই বন্ধুত্ব তৈরি হয়। তো সেই পত্রবন্ধুর সঙ্গে যোগাযোগ চলে, চিঠি আদান প্রদান, ছবি আদান প্রদান, এবং তাদের মধ্যে একটা ভালো গভীর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এটা কত মাস চলেছিল? 8 মাস। বাহ, তথ্যগুলো খুব সুন্দর মুখস্থ করেছো। তো 8 মাস ধরে এটা চলার পরেই তারপরে তো একটা অঘটন, জেরেমি সন্ডার্সের ক্যান্সার, যেটা শোনার পরে সন্ডার্সকে ওষুধ পাঠিয়ে দিয়েছিল, কিন্তু 1.5 মাস কেটে গেলেও কোনো খবর আসেনি। তারপরে হঠাৎ শঙ্কুর বাড়িতেই, গিরিডির বাড়িতেই সশরীরে উপস্থিত হয়েছে জেরেমি সন্ডার্স। তারপরে
তাকে সমস্ত ব্যাপার খুলে বলেছে শঙ্কু, যে এই স্বর্ণবর্ণী গাছের আবিষ্কার সে কোথা থেকে কিভাবে করলো, কার কাছ থেকে শুনেছিল, তারপরে তার এটাকে কেন্দ্র করে তার ভাবনা চিন্তা কি, এটাকে সে কিভাবে বাস্তবায়িত মানে মার্কেট করতে চায় কি না, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু। তো এগুলো শুনে আলোচনা করে শঙ্কুকে উৎসাহিত করেছে জেরেমি সন্ডার্স তার সঙ্গে ইংল্যান্ডে যাওয়ার জন্য, এবং এর একটা অ্যানালিসিস হবে এবং সেখান থেকে বোঝা যাবে যে এর মধ্যে এমন কি যৌগ আছে, এমন কি গুণ আছে, উপাদান আছে, যে উপাদানের কারণে সমস্ত রোগ ব্যাধি সারাতে পারে, ক্যান্সারের মতো রোগও সারিয়ে দিতে পারে। তো তার জন্য শঙ্কু জেরেমি সন্ডার্সের সঙ্গে গেল, ইংল্যান্ডে গেল, এবং ইংল্যান্ডে গিয়ে তারপরে তো কোন হলে বক্তৃতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল? লন্ডনে কি হল? ক্যাক্সটন হল। ক্যাক্সটন হলে সেখানে বক্তৃতা দেওয়ার ব্যবস্থা হলো। সেখানে বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিল, পত্রপত্রিকা সাংবাদিক, তাদের দ্বারা ছড়িয়ে পড়ল শঙ্কুর এই মিরাক্যুরালের খবর। ইংল্যান্ড শুধু নয়, ইংল্যান্ড, জার্মানি, ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ল, এবং সেই খবর জার্মানিতে ছড়িয়ে পড়ার পরে জার্মানি যে একনায়কতন্ত্রের প্রধান, কি নাম, হিটলারের কানে পৌঁছলো, তার সব সাগরেদদের কানেও পৌঁছেছিল, এবং জার্মানিতে যে ইহুদি পরিবারের কথা বলা হয়েছে সেই ইহুদি পরিবারের খুব দুর্বিষহ অবস্থা, সংকটজনক, শোচনীয় অবস্থা। বলো সেই ইহুদি পরিবারের নাম কি? স্টাইনার পরিবার। স্টাইনার পরিবারের মাথা কে? হাইনরিখ স্টাইনার, যিনি একজন বার্লিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সংস্কৃতের অধ্যাপক, যিনি একজন ভারততাত্ত্বিক, মহান মনীষী, যার প্রতি শঙ্কুর একটা দুর্বলতা আছে, শ্রদ্ধাবোধ আছে। তো সেই ব্যক্তি অসুস্থ মানে একেবারে মরণাপন্ন, যার উপরে আঘাত হানা হয়েছে। এই যে নাৎসি বাহিনীর মধ্যে একটা পুলিশ বাহিনীর কথা বলা হয়েছে, কি নাম যেন? গেস্টাপো। তো সেই গেস্টাপোর দ্বারা আক্রান্ত হয়েছে, কিন্তু চিকিৎসার কোনো ব্যবস্থা করা যায়নি। তাদের বাড়ির ডাক্তার, সেই ডাক্তারও পর্যন্ত তার বাড়িতে এসে পৌঁছতে পারেনি, কারণ সেই ডাক্তারও ইহুদি। ফলে একটা বাধা তৈরি করে রাখা হয়েছে। তাই হাইনরিখ স্টাইনারের ছেলে, কি নাম? নরবার্ট স্টাইনার, আর তার মেয়ের নাম লেনি। তারাই নিজেদের হাতে কোনো রকম চিকিৎসা করেছে, ব্যান্ডেজ করেছে, কিন্তু খুব শোচনীয়, সংকটজনক অবস্থা, প্রায় মরণাপন্ন। এই অবস্থায় বাবাকে বাঁচানোর জন্য প্রাণের ঝুঁকি নিয়ে, প্রাণ বাজি রেখে, কোনোভাবে ছদ্মবেশে লুকিয়ে, নাম ভাঁড়িয়ে ছদ্মবেশ নিয়ে নরবার্ট স্টাইনার বার্লিন থেকে ইংল্যান্ডে এসে পৌঁছেছে, এবং শঙ্কু কোথায় থাকে সেই খবরাখবর নিয়ে জেরেমি সন্ডার্সের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। তারপরে সমস্ত কিছু খুলে বলেছে। এবার দেখো, এতক্ষণ আমাদের গল্প চলছিল কল্পবিজ্ঞানকে নিয়ে। প্রফেসর শঙ্কু মানে কল্পবিজ্ঞানের চরিত্র, তাকে কেন্দ্র করে এই যে গল্প শুরু হয়েছিল, স্বর্ণবর্ণীর গল্প, তার বাবার মৃত্যু, স্বর্ণবর্ণীর আবিষ্কার, স্বর্ণবর্ণী দিয়ে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা করা, ইত্যাদি ইত্যাদি। বিষয়টা কিন্তু পুরোটাই একটা কাল্পনিক কল্পবিজ্ঞানের অংশ, এবং জেরেমি সন্ডার্সের সঙ্গে তার যে ওই পরিচয়, সেই পরিচয়ের বিষয়টাও কাল্পনিক ধরে নিতে হবে, কিন্তু নেচার পত্রিকা বাস্তবিক প্রকাশিত হয়। বিজ্ঞানের বিভিন্ন খবরাখবর প্রকাশিত হয়, তার অনেক পাঠক পাঠিকা রয়েছে, সেখানে অনেক লেখালেখি হয়,
সারা বিশ্বময় ছড়িয়ে রয়েছে, এটা বাস্তব। কিন্তু জেরেমি সন্ডার্স, প্রফেসর শঙ্কু, এই চরিত্রগুলো অবাস্তব, এগুলো মন গড়া। নরবার্ট স্টাইনার, হাইনরিক স্টাইনার অবাস্তব, লেনি অবাস্তব চরিত্র। কিন্তু হিটলার কি অবাস্তব? বলো। না। জার্মানিতে হিটলারের শাসন, হিটলারের সেই যে আত্মম্ভরিতা, তার যে অমানবিকতা, অত্যাচার, সারা ইউরোপকে গ্রাস করার, এমনকি সারা পৃথিবীকে গ্রাস করার যে উদগ্র বাসনা, সেটা কি অবাস্তব? না। এটা ইতিহাস, এটা বাস্তব। তার মানে কল্পনার সঙ্গে বাস্তবের মিশেল দেখা যাচ্ছে, এটাই কল্পবিজ্ঞান। গোল্ড সিনেমা দেখেছো? গোল্ড না স্যার। দেখো, ভালো লাগবে। অক্ষয় কুমারের গোল্ড, হ্যাঁ স্যার দেখেছি। হকি নিয়ে। হ্যাঁ প্রথম ভারত যে হকিতে ওয়ার্ল্ড কাপ জিতলো কত সালে? স্বাধীনতার পরের বছর। 1948-এ। ওটাকে কেন্দ্র করে এই গোল্ড সিনেমাটা দেখবে। ইতিহাসটা কিন্তু ধরা আছে, ইমোশনও আছে, ফিলিংস আছে, কিন্তু হিস্ট্রির টুকরো অংশ টেনে নিয়ে আসা হয়েছে। ভালো লাগবে, আশা করা যায় ভালো লাগবে। হকি নিয়ে না, আর সেখানে জার্মানিকে দেখানো হয়েছে। সেখানে জার্মানিতে খেলা হচ্ছে, সেই হকি স্টেডিয়ামে হিটলারকে দেখা যাচ্ছে। তাই গোল্ড সিনেমাটা দেখো। যাই হোক, তার মানে হিটলার, তার যে নাৎসি বাহিনী, সেই নাৎসি বাহিনীর যে অকথ্য অত্যাচার জার্মানির ইহুদিদের উপরে, তাদের ধারণা জার্মানি যারা একবারে কি বলবো, বিশুদ্ধ খাঁটি রক্ত বইছে যাদের শরীরে, তারা হচ্ছে সেখানকার জার্মানির পুরনো অধিবাসী, মানে জার্মানির আসল নাগরিক, জার্মান যারা, বিশুদ্ধ জার্মান। তো সেই বিশুদ্ধ জার্মান নিয়েই তারা দেশ গঠন করতে চায়। আর বাকি যারা ইহুদি, সেই ইহুদিদেরকে একবারে ধরে ধরে উৎখাত করছে। ইতিহাস ঘেটে দেখবে, জার্মানিতে এই নাৎসি বাহিনী বিরাট বড় ক্যাম্প তৈরি করেছিল, যাকে হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প বলা হয়। আর এই কনসেন্ট্রেশন ক্যাম্পে বহু ইহুদিদেরকে হত্যা করা হয়েছে, ইহুদি পরিবারকে একবারে শেষ করে দেওয়া হয়েছে। একদম বাস্তব অমানবিক চিত্র ইতিহাসের। এবং তার অত্যাচার, তার অমানবিকতার কথা শুধু জার্মানি নয়, সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন খবরের কাগজে, ভারতীয় পর্যন্ত খবরের কাগজে এই হিটলারের এই নির্মমতার কথা প্রকাশিত হতো। তবে জার্মানিতে যদি কেউ অল্প কয়েকদিনের জন্য ঘুরতে যায়, বেড়াতে যায়, তাহলে কিন্তু দেখে বোঝার কোনো উপায় নেই। একবারে ঝাঁ চকচকে শহর, সাজানো গোছানো, বেশ জমজমাট, স্বাভাবিক জীবনযাত্রা, এগুলো থেকে বোঝার উপায় নেই যে এরকম নির্মমতা, এরকম অত্যাচার, এরকম নৃশংসতা যারা সেখানে থাকে তারাই একমাত্র জানে। এই যেমন স্টাইনারের পরিবার, নরবার্ট স্টাইনার তার বাবাকে বাঁচানোর জন্য এসে পৌঁছেছে এবং শঙ্কুকে নিয়ে যেতে চাইল। জেরেমি সন্ডার্সের ইচ্ছে ছিল না, কিন্তু শঙ্কুর তো ইচ্ছে ছিল, কারণ এমন ভারততাত্ত্বিকের প্রতি তার একটা শ্রদ্ধা বোধ আছে। এবং তার বাবা যদি বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই বলতো যে এই জীবনের ঝুঁকি নিয়েও এমন একজন মহান মনীষীকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য, উদ্ধার করার জন্য তুই যা। সেই বাবার কথা মনে করেই শঙ্কু রওনা দিল। আর জেরেমি সন্ডার্সের ইচ্ছে ছিল না, তবুও শঙ্কু যখন যেতে চাইছে বাধা দেয়নি, বরং শঙ্কুকে আরো নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছে। শঙ্কুর হাতে কোন পিস্তল তুলে দিয়েছিল? হ্যাঁ, লুগার অটোমেটিক। সেই পিস্তল তুলে দিয়েছে আত্মরক্ষার জন্য। এবং ভেতরে ভেতরে যে পরিকল্পনা করে তাকে বাস্তবায়িত করে রেখেছিল,
সেটাই আমরা দেখব পরবর্তীতে। এই গল্পের শেষাংশে ক্লাইম্যাক্স হয়ে গেছে, চূড়ান্ত দারুণ একটা ক্লাইম্যাক্স, টান টান একটা উত্তেজনা। যাই হোক, শঙ্কু গেল, যাওয়ার পথে তাকে বাধা পেরোতেই হয়েছে এয়ারড্রোম মানে এয়ারপোর্টে। এয়ারপোর্টের তখনকার নাম ছিল এয়ারড্রোম, তাই তো? বার্লিন এয়ারপোর্টে। সেখান থেকে কোনো রকম বাধা পেরিয়ে হাইনারিক স্টাইনারের বাড়িতে গিয়ে পৌঁছেছে এবং তড়িঘড়ি স্টাইনারের মুখে ওই ওষুধের গুঁড়ো গুঁড়ো করে নিয়ে এসেছিল, ওষুধের গুঁড়ো দিয়েছে এবং অপেক্ষা, সারা রাত অপেক্ষা, একটা উত্তেজনা উৎকণ্ঠা যে সে রক্ষা পাবে কিনা, তাকে বাঁচানো যাবে কিনা। এবং ভোর হওয়ার পরে তাজ্জব হয়ে গেছে, অবাক হয়ে গেছে। ওষুধে কাজ দিয়েছে, হাইনারিক স্টাইনার একবারে চনমনে সুস্থ। উপনিষদ পাঠ করছিল না? উপনিষদ থেকে শ্লোক পাঠ করছে। ছেলে আর মেয়ে মানে নরবার্ট স্টাইনার আর লেনি দেখে অবাক, কিন্তু তার মধ্যেই দেখা গেল দরজায় ধাক্কা পড়ছে। ধাক্কা কে? দরজায় কে? ব্ল্যাক শার্ট উপস্থিত। কার নির্দেশে এসে পৌঁছেছে তারা? হেড গোয়িং এর নির্দেশে এসে পৌঁছেছে। শঙ্কুর খবর পৌঁছে গেছে যে শঙ্কু এখানে এসে উঠেছে এবং শঙ্কুর দ্বারা নিশ্চয়ই হাইনারিক স্টাইনার সুস্থ হয়ে উঠেছে। এই খবর পৌঁছে গেছে, তার মানে শঙ্কুকে নিয়ে যেতে হবে। হেড গোয়িং এর নির্দেশ, শঙ্কুর সমস্ত জিনিসপত্র তার সঙ্গে নিয়ে নিতে বলা হলো। আর শঙ্কুকে নিয়ে বিরাট বড় একটা গাড়ি, বেশ স্বাচ্ছন্দ্যপূর্ণ। গাড়িটার নাম কি? ডাইমলারে চড়ে শঙ্কু যাচ্ছে। আমরা হলে কি করতাম? ঘেমে নিয়ে একবারে বয় কুমড়ে ছিটিয়ে মরে যেতাম। বাবা যা আছে বড়ি টড়ি সব নিয়ে আমাকে ছেড়ে দে বাবা, বাচ্চা বাবা। আর কিন্তু দেখো, এই সমস্ত ক্ষেত্রে মাথা কতটা ঠান্ডা রাখতে হয়। ভয় পেলে মরবে। যখন বিপদে পড়েই গেছি, যখন কবচা করেই ফেলেছে, যখন আমাকে ধরে নিয়ে যাচ্ছে, তখন উপায় নেই। ভয় পেয়ে পায়ে হাতে ধরলে এরা ছাড়বে না। তা থেকে মাথা ঠান্ডা করে উপস্থিত বুদ্ধি খাটাও, কিভাবে এখান থেকে মুক্ত হতে পারবে তার চিন্তা করো এবং সুযোগের অপেক্ষা করো, তার সৎ ব্যবহার যথাসময় করো। তোমরাও কিন্তু মনে রেখো, বিপদে যদি পড়ো, কেউ যদি এরকমভাবে ধরে বেঁধে নিয়ে যায়, প্রথমেই কিন্তু হাউ হাউ করে কেঁদে একবারে ভাসিয়ে দিয়ে শেষ হয়ে যেও না। মাথা ঠান্ডা করো, দেখো পরিস্থিতি, দেখো সুযোগ বুঝে সুযোগের সদ্ব্যবহার করো, উপস্থিত বুদ্ধি খাটিয়ে বেরিয়ে আসার চেষ্টা করো। যাই হোক, শঙ্কু তো পৌঁছালো। তারপরে সেই বিশাল বড় স্মৃতিসৌধ, হেড গোয়িং এর স্ত্রী কারিনের নামে কারিন হল, সেখানে পৌঁছে হেড গোয়িং এর সঙ্গে দেখা হলো। কথোপকথন চলছে কিছুক্ষণ। হেড গোয়িং শঙ্কুর কাছে দুটো বড়ি চাইল। হেড গোয়িং কোন ব্যাধিতে ভুগছিল? গ্ল্যান্ডে, যাকে জার্মানি ভাষায় কি বলে? গ্ল্যান্ডকে ট্রুসে। আর এই যে গ্ল্যান্ডের সমস্যা, এই যে গ্রন্থির সমস্যা, তাতে তাকে খুব ভুগতে হয়। প্রচুর ঘামে, প্রচুর ঘামে, প্রচুর ঘামে। সারাদিনে কতবার শার্ট বদল করতে হয়? 8 বার। 8 বার শার্ট বদল করতে হয়। আর কি বিশাল চেহারা, কত ওজন, কত ওজন? 170 কিলো ওজন। তার ধারণা তার এই ওজনের কারণ কিন্তু তার খাওয়া দাওয়া নয়, কিন্তু দিব্যি খাওয়া দাওয়া করে। একেবারে পুরো খাওয়া মানে যাকে বলে খাওয়া, পুরা দুনিয়া গোটা খেয়ে ফেলছে। কিন্তু তার ধারণা এই খাওয়া দাওয়াতে তেমন কিছু হয় না। খাওয়া দাওয়া তার শরীরের এই মেয়েদের কারণ নয়। এত মোটাসোটা হওয়ার পেছনে তার কারণ কিন্তু খাওয়া দাওয়া নয়, কারণ তার অনেক পরিচিতকে সে জানে যারা প্রচুর খায়, তার থেকেও আরো বেশি খায়, তাদের কিন্তু এরকম চেহারা নয়। তাহলে আবার সে পরিশ্রমও করে, খেলাধুলা করে, শিকার করে, হাঁটাচলা করে। অতএব
তার কেন এরকম সমস্যা হলো কিছুতেই বুঝতে পারে না। অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক রকমের চিকিৎসা হয়েছে, কিছুতেই কিছু ভালো হয়নি। এখন উপায় নেই, কারণ নাৎসি বাহিনীর সবার ঊর্ধ্বে যদি হিটলার হয়, তার পরের স্থান হলো হেরগোয়রিং এর। তো তার মতো লোকে এরকম অসুখ, এটা তো মানানসই নয় না, যেভাবে হোক তাকে সুস্থ হতেই হবে। আর সেই উপায় এখন প্রফেসর শঙ্কু আর তার তৈরি করা মিরাকিউরাল। তো দুটো মিরাকিউরালের ওষুধ নিতে হবে, কিন্তু শঙ্কু শর্ত চাপাবে। কি শর্ত চাপিয়েছিল? কি নয়, একটা শর্ত চাপিয়েছিল। কি শর্ত? ওষুধ দিতে পারে, বলো। স্টাইনারদের পরিবারকে নির্বিঘ্নে বার্লিন থেকে প্যারিসে যাওয়ার রাস্তা করে দিতে হবে, কোনো বাধা দেওয়া যাবে না। কিন্তু এই কথা শুনে শঙ্কুর ওপরে খেপে গেল। এত বড় স্পর্ধা, প্রায় 200 বছর ধরে পরাধীন যে দেশ, আর তারই একজন সামান্য মানুষ আমার সামনে এত বড় স্পর্ধা দেখায়, আমার উপরে শর্ত চাপায়, বলে কিনা ছেড়ে দিতে হবে স্টাইনার পরিবারকে, তবে কি ওষুধ দেবো। দেখাচ্ছি বেড়া তোর। এরিক, পিস্তল ধর। এরিককে নির্দেশ দিল পিস্তল ধরার জন্য। দেখি ও কি করতে পারে। বেটা আমার বাড়িতে এসে আমার সামনে আমাকে শর্ত দিচ্ছে চোখ রাঙিয়ে, এত স্পর্ধা তো তারপরে হেলতে পারবে না, দূরতে পারবে না। দেখি ওর ব্যাগ সার্চ করবো, ওকে সার্চ করবো, ওর সব বড়ি নেব, নিয়ে সবগুলো খবর। কিন্তু ওই যে উপস্থিত বুদ্ধি বিদ্যুতের চমকের মতো একবারে বুদ্ধি খেলে গেল। ভারতবর্ষ ভেলকির দেশ, জাদুবিদ্যার দেশ। আর আমরা কত রকমের ভেলকি জানি, বাঙালি তো কত ভেলকি জানে, মাথার ভেলকি, বিশাল চমক। যাই হোক, তো ভেলকি দেখালো কি, এই ওষুধ কিন্তু আমি স্বপ্নে পেয়েছি, আবার স্বপ্নে এও দেখেছি, এও জেনেছি যে এই ওষুধ যদি জোর করে কেউ খাওয়ার চেষ্টা করে তাহলে কাজ তো হবেই না, উল্টে কিন্তু হিতে বিপরীত হবে, খারাপ হতে পারে, আরো ক্ষতি হতে পারে। প্রথমে একটু চিন্তা করছিল, কিন্তু তারপরে ভাবলো না, হেরগোয়রিং ভাবলো না, হতেও পারে। একটু একটু নরম হলো, তারপরে ফোন টোন করে ওই স্টাইনারদের পরিবারকে যাওয়ার ব্যবস্থা করে দিল, কোনো বাধা যাতে না দেয় তার জন্য। কাকে ফোন করেছিল? অ্যান্টন। অ্যান্টন নামধারী একজন ব্যক্তিকে। শঙ্কু বুঝতে পারলো যে না, সত্যি সত্যি নির্দেশ দিচ্ছে, এরপরে ওষুধ দেওয়াই যায়। ওষুধ দিল। মিরাকিউরালের কটা বড়ি দিয়েছিল? 4টে, দুটো জায়গায় 4টে দিয়েছিল। ব্যাপারটাও খেয়ে নিয়ে ফটাফট ওপরে চলে গেল। কিন্তু কিছুক্ষণ কেটে গেল, এখনো আসছে না। এইবারে পাশে বসেছিল যে আর একজন পুলিশ, কি নাম? এরিক ফ্রম। তারও দুরারোগ্য ব্যাধি ছিল, অসুখ ছিল। কি ছিল? কি অসুখ? কি অসুখে ভুগছে? মৃগী রোগে। তো সেই মৃগী রোগ, তার মতো একজন বিশ্বস্ত এবং পদস্থ অফিসার, সে যদি এরকম মৃগী রোগে ভোগে তো যে কোনো সময় বিপদ হতে পারে। মৃগী রোগে তো অজ্ঞান টজ্ঞানও হয়ে যায়। তো এরকম যদি কাজের সময় হয় তাহলে কিন্তু তার চাকরিও চলে যাবে, তাহলে তাকে এই রোগ থেকে উদ্ধার পেতেই হবে। অতএব শঙ্কুর কাছে অনুরোধ করেছিল সে আর বড়ি নেওয়ার জন্য। কটা বড়ি দিয়েছিল শঙ্কু তাকে? তাকেও 4টে বড়ি দিয়েছিল। 4টে বড়ি খেয়ে নিল, আর খেয়ে নিয়ে নাক ডাকাচ্ছে একটু পরেই। ভাবলো যে ওভারডোজ হয়ে গেছে, 2টো বড়ি দিয়েই তো কাজ হতো, 4টে বড়ি খেয়েছে। ব্যাটাগুলো লোভী, 2টো বড়ি দিয়েই কাজ হবে না, হবে 4টে, বা তাড়াতাড়ি কাজ হওয়ার জন্য 4টে বড়ি চেয়েছে। আর উপরে যে ভদ্রলোক গিয়েছিল সেও বোধ হয় ঘুমিয়ে টুমিয়ে পড়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এখন শঙ্কু তার ওই লুগার অটোমেটিকটা নিয়ে আস্তে আস্তে বেরিয়ে এলো, আর এসে ওই যে ডাইমলারের ড্রাইভারকে বাধ্য করলো তাকে কোথায় নিয়ে যাওয়ার জন্য? স্টাইনারের বাড়িতে। তারপরে তাদেরকে সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে বলে শঙ্কু নিজেও বেরিয়ে পড়লো। বার্লিন থেকে প্লেনে চড়ে পৌঁছে গেল লন্ডন, জেরেমি সন্ডার্সের বাড়ি। জেরেমি সন্ডার্স সব যখন শুনলো তখন খুশি হলো, যথেষ্ট খুশি হলো। কিন্তু শঙ্কুর মনের ভেতরে একটা দ্বিধা থেকে গেল। শঙ্কু হাইড্রোলিক স্টাইনারকে সুস্থ করেছে, এটা তার পক্ষে খুব খুশির আনন্দের। কিন্তু শঙ্কুর মনের মধ্যে একটা দুশ্চিন্তা, কিছুতেই স্বস্তি পাচ্ছে না। বলো কিসের কারণে দুশ্চিন্তা? হ্যাঁ,
ওই নাৎসি বাহিনীর দুজন মানুষ তার ওষুধে ভালো হয়ে গেল, দুজন বদ মানুষ, সব থেকে খারাপ দুটো মানুষ। এইটা তাকে কিছুতেই স্বস্তি পেতে দিচ্ছিল না। কিন্তু শঙ্কুকে জেরেমি সন্ডার্স এবারে আসল কথা খুলে বলল যে এই যে কি জানো নাম, মিরাক্যুরালের কি শিশি দিয়েছিল তো নাকি, না বড়ি দিয়েছিল? বড়িগুলো দিয়েছিল, দিয়ে বললো এই তোমার মিরাক্যুরাল নাও। আর ওই শিশিতে মিরাক্যুরালের বদলে জেরেমি সন্ডার্স কি রেখে দিয়েছিল? সেকোনালের, মানে ঘুমের ওষুধ বা বড়ি। তো ঘুমের ওষুধ, এই সেকোনালের বড়ি খেলেই একবার লম্বা ঘুম, গভীর ঘুম। আর 4টে করে ওষুধ খেয়েছে ঘুমের ওষুধ সেকোনালের। তো কত ঘন্টা পরে ঘুম ভাঙবে ঠিক নাই, ঠিকানা নাই। যাই ওই কথা শোনার পরে শঙ্কুর ধরে প্রাণ এলো। যাক বাবা, আমি যে কাজ করতে গেছিলাম সেই কাজেও সফল, আর আমার ওষুধে ওই পৃথিবীর ঘৃণ্যতম মানুষের কোনো উপকার হয়নি। সাধারণ গল্পের পরিসমাপ্তি। তাহলে মোটামুটি আমি গল্পের উপরে হালকা করে ব্যাখ্যা করে শেষ করলাম। এমনিতেই অডিও হয়ে গিয়েছে প্রায়, আর এই ভিডিওতে আলোচনা করে দিলাম। মোটামুটি সিলেবাস শেষ, আর অডিওটা 2-3 দিন ধরে করলেই হয়ে যাবে। আর তোমরা নিজেটা প্র্যাকটিস করে পরীক্ষাগুলোকে ভালো করে দাও। আর 17 তারিখে পরীক্ষা শেষ হবে, আমরা কিন্তু ক্লাস শুরু করে দেব। যদিও তার মাঝখানে আমি ক্লাস 10-এর কিছু 2-1টা গল্প কবিতা পাঠিয়ে দেব, যেগুলো তোমরা বাড়িতে পড়বে। 2-একটা ভিডিও পাঠিয়ে দেবো, সেগুলো দেখবে, একটু এগিয়ে থাকবে। ওই পড়ার মাঝখানে একটু দেখে নেবে, বাস। তাহলে এগিয়ে থাকলে কী হবে, পড়ানো যখন শুরু হবে তখন বুঝতে অনেক সুবিধা হবে। হ্যাঁ বলো। ক্লাস 10-এর রেফারেন্স কোনটা কিনবো? ছায়া প্রকাশনী। ওর ভাষাটাও তো ভালোই, ওটাই কিনবে। ঠিক আছে, গুড নাইট, টাটা। হ্যাঁ আরো কোশ্চেন আছে, বলো। স্যার বলছিলাম যে আপনি অফলাইন ক্লাস কবে থেকে শুরু করবেন? 1 মিনিট ওয়েট।